সাগরকন্যা কুয়াকাটায় যাননি বাংলাদেশে এমন লোকজন অনেক কম আছে, বাট কুয়াকাটায় এমন এমন কিছু হিডেন প্লেস আছে বা হিডেন জেম আছে, এইগুলোতে কিন্তু অনেকেই যাননি। সেই জেমগুলোই আজকে আমি আপনাদের দেখাবো। এছাড়াও আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কুয়াকাটায় কিভাবে যাবেন, কোথায় থাকবেন এবং কি কি করতে পারবেন এবং কি কি দেখতে পারবেন, সবকিছুই ইনক্লুড থাকবে আজকের এই ভিডিওটিতে। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। তো আজকে আমরা মনিহার থেকে আমাদের যাত্রা শুরু করলাম। আমরা যাচ্ছি আজকে কুয়াকাটাতে এবং মনিহারে আমরা চা খেয়ে সকাল সকাল আমরা রওনা দিব কুয়াকাটার উদ্দেশ্যে। তো গাইজ, এখন বাজে সকাল 7টা। তো আমাদের রুট হচ্ছে যশোর থেকে নড়াইল হয়ে গোপালগঞ্জ হয়ে দেন বরিশাল, তারপরে আমরা বরিশাল থেকে যাব কুয়াকাটা। তো অনেক বড় একটা জার্নি, প্রায় 300 কিলোমিটার। তো অলরেডি দেখতে পাচ্ছ যে আমরা নড়াইল চলে আসছি। নড়াইল পর্যন্ত আসতে একটু সমস্যা হলেও আশা করছি এখন থেকে ভালো রাস্তা পাবো। হাই এভরিওয়ান, এখন আমরা আছি কোথায় ভাই? কাশিয়ানি আছি। আমরা যাচ্ছি এখন কুয়াকাটার উদ্দেশ্যে। দেখা যাক কত সময়ের মধ্যে আমরা যেতে পারি। তো যেহেতু অনেক বড় একটা ট্যুর, যার কারণে কিন্তু আমাদের সব সেফটি গার্ড আমরা নিয়ে নিয়েছি এবং আপনারা যারা বাইকে করে যাবেন অবশ্যই সেফটি গার্ড নিয়ে তারপরে রাস্তায় নামবেন, তা না হলে কিন্তু অবশ্যই যে কোনো ধরনের ঝামেলা হতে পারে। তো অবশ্যই সবাই সেফটি গার্ড নিয়েই বড় জার্নি করবেন। তো এখন আমরা রওনা দিলাম গোপালগঞ্জের দিকে। গোপালগঞ্জ এখান থেকে 33 কিলো। তো দেখতেই পাচ্ছেন গোপালগঞ্জের রাস্তাটা কতটা সুন্দর এবং আমরা গোপালগঞ্জের ভিতর দিয়ে একটা সুন্দর রাস্তা দিয়ে যাব হচ্ছে বরিশাল গৌর নদী। এই রাস্তাটা একটু লং হলেও এই রাস্তাটা আমাদের চুজ করার একটাই কারণ, এই রোডটা দেখতেই পাচ্ছেন আপনারা যে কতটা সুন্দর, যার কারণে কিন্তু আমরা এই রোড দিয়ে যাচ্ছি। তো যারা যশোর থেকে বাইক রাইড করে যাবেন আমি আপনাদের সাজেস্ট করব এই রুটটা ব্যবহার করতে। সকাল বাজে 11টা, আমরা চলে আসছি বরিশাল গৌর নদী। এখান থেকে বরিশালের দূরত্ব 38 কিলো, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমরা সকালের নাস্তা করে নিব এবং এখান থেকে নাস্তা করে আমরা সোজা চলে যাব বরিশালের দিকে। তো দেখতেই পাচ্ছেন যেখানে আমরা দাঁড়িয়েছি এখানে সুন্দর একটা ক্যাফে পেয়ে গেলাম। আমরা সকাল সকাল আমরা পরোটা খাওয়ার চিন্তা ভাবনা করছি। তো দেখতেই পাচ্ছেন এই ক্যাফেটা কিন্তু অনেক সুন্দর এবং এখানে খাবার দাবারও আমাদের দেখে ভালো লাগলো। তো আমরা এখানে অর্ডার করে দিলাম ডিম ভাজি, ডাল এবং পরোটা। কিরকম ভাই? ভালো। এখানের পরোটাটা দেখো ভাই, একের কিন্তু মোটা মোটা আছে। অনেক সুন্দর মোটা। আমার কাছে পার্সোনালি এই হোটেলে খাবার দাবার খুবই ভালো লাগছে। আপনারা চাইলে এখানে যদি গৌরনদীতে কখনো আসেন অবশ্যই ট্রাই করতে পারেন। দেন আমরা হোটেল থেকে বেরিয়ে দেখি বাকরকনি পাওয়া যাচ্ছে বরিশালে, ঢাকার বাকরকনি বরিশালে পাওয়া যাচ্ছে। আমি তো দেখেই অবাক, তখন শুধু ভাবছিলাম যশোরে কেন বাকরকনি পাওয়া যায় না, কারণ এটা আমার খুবই ভালো লাগে। দেন আমরা ট্রেনে চলে আসি বরিশালে এবং বরিশালে এসে একই সিন আমরা দেখতে পাই যেটা কিছুদিন আগে নোয়াপাড়া রোডে দেখেছিলাম, যে পথের মাঝে একদম বাস দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করাচ্ছে এবং অনেক ভিড় হয়ে যায়, যার কারণে আমরা যে কবে মুক্তি পাবো এসব থেকে আসলে কেউ জানি না। তো যাই হোক, আমরা কিন্তু বরিশাল শহরেই আছি। দেখতেই পাচ্ছেন বরিশাল শহরের মধ্যে দিয়ে আমরা এখন কুয়াকাটার দিকে যাচ্ছি। বাট দেখতে পেলাম যে হঠাৎ করে আকাশের অবস্থা কিন্তু অনেকটা খারাপ। আমরা একদম যশোর থেকে বরিশাল পর্যন্ত চলে আসছি, মানে কোনো সমস্যাই হয়নি আমাদের। বাট বরিশালে এসে দেখতে পেলাম যে আকাশের অবস্থা অনেক খারাপ। কিছুক্ষণ আমরা এগোতেই শুরু হয়ে গেল ধুম বৃষ্টি। তারপর আর কি, যা হবার তাই হলো, বৃষ্টি আর কমলো না। আমরা রেইনকোট পরে পুনরায় রওনা দিয়ে দিই। ও, আমাদের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি বাদল। এখন আমরা কোথায় আছি ভাই? কুয়াকাটা এখন আছি। এখন আমরা আসি কোথায়? বরিশাল আর পায়রার মাঝামাঝি। আচ্ছা, দেখা যাক কি হয়। আমাদের অবস্থা খুবই খারাপ, বর্ষা বাদলে যাচ্ছি আমরা ট্যুরে। বাইক নিয়ে ট্যুরে গেলে অনেক কিছু মাথায় রাখতে হয়, তার মধ্যে রেইনকোট একটা। কারণ আপনারা যখন বাইক নিয়ে ট্যুরে যাবেন লং ট্যুরে, তখন বৃষ্টি পড়তেই পারে, তার জন্য তো আর থেমে থাকবে না। এই জন্য অবশ্যই আপনারা রেইনকোট ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি পায়রা সেতুতে চলে আসছি। দক্ষিণবঙ্গের মধ্যে অন্যতম একটা সুন্দর সেতু বর্তমানে, এটা হচ্ছে পায়রা সেতু এবং বর্তমানে আমরা পায়রা সেতুর উপর দিয়েই যাচ্ছি। এবং এই সেতুটা মোটামুটি চট্টগ্রামের যে সেতুটা আছে সেই সেতুর সাথে সিমিলার, অর্থাৎ প্রায় ঝুলন্ত সেতুর মতো মনে হয় আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন যে এই সেতুতে আপনারা কে কে এসেছেন এবং কেমন লেগেছে এই সেতুটা দেখতে। আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে এবং আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের অন্যতম একটা সুন্দর সেতু। বাই দ্য ওয়ে, আমি এবার সেকেন্ড টাইম যাচ্ছি কুয়াকাটাতে। আমি ফার্স্ট টাইম যখন গিয়েছিলাম 2015 সালে, তখন কিন্তু এই সেতুটা ছিল না, যার কারণে কিন্তু আমি অনেকগুলো ফেরি পার হয়ে দেন কুয়াকাটাতে পৌঁছাই। তখন গিয়েছিলাম বাসে করে এবং এখন যাচ্ছি আমরা বাইকে করে, যার কারণে কিন্তু আমাদের খুবই ভালো লাগছিল। এবং যেহেতু কোনো ফেরি নাই এই রুটে, এবং এই জন্যটাই কিন্তু সম্পূর্ণ রোডটা আমরা অনেক অনেক এনজয় করতে করতে গিয়েছি। পায়রা সেতু পার হয়ে কিছু দূর আগাতে আপনারা পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র পেয়ে যাবেন। আপনারা চাইলে এই জায়গাটা ভিজিট করতে পারেন। বাংলাদেশের অন্যতম একটা সুন্দর রোড পাবেন আপনারা দেখতে, এবং প্রায় 8 কিলোমিটার দৈর্ঘ্য এই রোডটিতে আপনারা যদি বাইক রাইড করেন অন্যতম একটা ফিল পাবেন। এবং এখান থেকেই কিন্তু পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে যেতে হয়। আপনারা চাইলে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটা ভিজিট করতে পারেন। আমরা যাচ্ছি ভিজিট করতে, দেখবো যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কেমন এবং কতটা সুন্দর এই জায়গাটা। তো আপনারা যারা কুয়াকাটায় আসবেন অবশ্যই আপনাদের ট্যুর প্ল্যানে এই জায়গাটা রাখতে পারেন। দেখতেই পাচ্ছেন যে জায়গাটা কতটা
সুন্দর এবং আপনারা এই জায়গাটা আসলে অনেক অনেক পিকচার তুলতে পারবেন অ্যাজ লাইক আমাদের মতো। আমরা কিন্তু এই জায়গাতে অনেক অনেক সুন্দর সুন্দর পিকচার ক্যাপচার করেছি এবং এই জায়গাটা যে এতটা সুন্দর একটা ফিল দেয় নদীর পাড়ে, এবং দেখতেই পাচ্ছেন আমরা যেহেতু ব্রিজের উপরে আছি এখান থেকে এই নদীটা কতটা সুন্দর লাগছিল আপনাদের বলে বোঝানো যাবে না। বিধ্বস্ত অবস্থা গাইস, আমরা কুয়াকাটা প্রায় চলে আসছি, আর মাত্র 40 কিলো বাকি। এখন আমরা আছি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে। এখন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দিকে যাব, তোমাদের দেখাবো। আসলে এই জায়গাটা এতটাই সুন্দর ছিল যে আমরা প্রায় 30 মিনিট এই স্থানটিতে ছিলাম এবং আমরা যখন এখানে ছিলাম তখন প্রায় 2টা বাজতে যায়, এবং যেহেতু আমরা এখনো 40 কিলোমিটার দূরে আমাদের কুয়াকাটা থেকে, যার কারণে কিন্তু আমরা এই তাপবিদ্যুৎ কেন্দ্রের দিকে যাই না, আমরা ব্যাক করে চলে যাই কুয়াকাটার দিকে। এবং কুয়াকাটার দিকে যেতে যে কত রকমের কতগুলো ব্রিজ পড়বে আপনাদের সামনে আপনারা চিন্তাই করতে পারবেন না, এবং প্রতিটা ব্রিজে কিন্তু আপনাদের টোল দিতে হবে। তো অবশেষে আমরা চলে আসছি গাইস কুয়াকাটাতে। অনেক লং একটা জার্নি হয়ে গিয়েছে, প্রায় 2:30 বাজতে গেল। আমরা একটা হোটেল খুঁজে হোটেলে কিন্তু উঠে যাব, এবং এই হোটেলটা কিন্তু আপনারা যদি 2 জন আসেন বা 3 জন আসেন বা 4 জন আসেন আপনারা কিন্তু খুব সস্তায় এখানে হোটেল পেয়ে যাবেন। 500 টাকা থেকে 1000 টাকার মধ্যে খুব সস্তায় হোটেল পেয়ে যাবেন এবং গায়ে রাখারও জায়গা পাবেন। তো আমরা ঠিক তেমন একটা হোটেলেই উঠেছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক হোটেল আছে, আপনার যে কোনো একটাই গেলেই হয়ে যাবে। এখানে যেমন লো বাজেটের হোটেল আছে, হাই বাজেটেরও হোটেল আছে, আপনারা চাইলে হাই বাজেটের হোটেলেও আপনারা চেক ইন করতে পারেন। ফার্স্ট অফ অল আমরা খাওয়া দাওয়া করবো, তার জন্য চলে আসলাম রুচিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে আপনারা সব ধরনের খাবার পেয়ে যাবেন এবং খাবারগুলো খুবই সুস্বাদু, যেহেতু এখানে সামুদ্রিক সবকিছু পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন সামুদ্রিক বিভিন্ন প্রকার মাছের কারি এবং ভর্তা দিয়ে খুবই সুন্দরভাবে সাজানো আছে। তো আমরা এখান থেকে অর্ডার দিয়ে দিলাম লইট্টা ভর্তা এবং রূপচাঁদা মাছের কারি, যেটা আমার কাছে খুবই প্রিয়। তো আমরা প্রথমেই এসে রূপচাঁদা মাছ দিয়ে খুব ভালোভাবে খাওয়া দাওয়া করে নিলাম। হাই এভরিওয়ান, আমরা আজকে চলে আসলাম কুয়াকাটাতে এবং এসেই রুচিতা হোটেলে আসছি। এসেই যে রূপচাঁদার একটা নিয়ে নিলাম, 200 টাকা করে পিস। কেমন লাগে খেতে, খেয়ে দেখে তারপরে জানাবো। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে। এটা কিন্তু মেইন বিচে যাচ্ছি না আমরা যাচ্ছি এমন একটা বিচে যে বিচে কোনো কোলাহল নেই, কোনো মানুষজন নেই, এমন একটা সুন্দর বিচ। যেহেতু আমরা অনেক দূর থেকে জার্নি করে আসছি, যার কারণে আমাদের দরকার একদম নীরবতা এবং সমুদ্রের গর্জন। তো যার কারণেই আমরা যাচ্ছি একটা নির্জন বিচে। আপনারা হয়তো অনেকেই এই প্লেসগুলা চিনেন না, আজকের এই ভিডিওতে আপনারা অনেকেই এই প্লেসগুলা চিনতে পারবেন। তো গাইজ আমরা কিন্তু অলরেডি আমাদের গন্তব্যে চলে আসছি। এই যে বিচটা দেখতে পাচ্ছেন, এই বিচটার নাম আমি সঠিকভাবে জানি না, কিন্তু এই বিচটা মেইন বিচ থেকে কিছুটা দূরে, এবং এখান থেকে কিন্তু মানুষ অনেকেই অনেক জায়গায় ভ্রমণ করে বাইকে অথবা ইজি বাইকে। আমরা দেখতেই পাচ্ছি যে অনেকে কিন্তু বিভিন্ন টুরিস্ট স্পটে যায় এই রোড থেকেই। ওয়াও, তো অনেকদিন পর সমুদ্রে আসলাম। এই যে প্রশান্তি, এই প্রশান্তি আপনাদের বলে বোঝানো যাবে না। এই প্রশান্তি বুঝতে গেলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে সমুদ্রে। তো কুয়াকাটার সমুদ্র দেখতেই পাচ্ছেন অনেক শান্ত, বাট এটা কিন্তু শুধুমাত্র ভাটার সময়। জোয়ারের সময় কিন্তু কুয়াকাটার সমুদ্র অনেক উত্তাল থাকে। কক্সবাজারে আমরা যারা গিয়েছি তারা কিন্তু জানি যে কক্সবাজারের সমুদ্র অনেক উত্তাল থাকে, বাট কুয়াকাটারও কিন্তু এটা উত্তাল হয় যখন জোয়ার আসে। তো দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর এই বালুয়ারি এবং এই বিচটা, কোনো লোকজন নাই, সম্পূর্ণ ফ্রি এবং সম্পূর্ণ রিফ্রেশিং। আপনারা যারা আসতে চাচ্ছেন, রিফ্রেশিং করতে চাচ্ছেন, অবশ্যই আপনাদের আমি সাজেস্ট করব এই বিচটায় আসার জন্য। তাহলে আপনারা কোলাহলও কম পাবেন এবং ফ্রিতে বসতেও পারবেন এবং এই ফিলটাও নিতে পারবেন। আসলে আমরা যারা শহরে থাকি, সমুদ্র হোক বা পাহাড়, সেটা আমাদের কাছে স্বর্গের মতো মনে হয়। যার কারণে কিন্তু আমরা এসে খাওয়া দাওয়া করি, দেখেন জাস্ট বিচেই বসে আছি। আমরা প্রায় 2 ঘন্টা বিচে বসেছিলাম এবং বিচের যে রিফ্রেশ এয়ার সেটাই নিচ্ছিলাম দুজনে বসে, এবং অনেক অনেক গল্প করছিলাম, যেটা আমাদের ভালো লাগছিল অনেকক্ষণ বসে থাকতে। দেন আমরা মনে করলাম যে আমাদের অবশ্যই ঘোরা উচিত, আশেপাশের যে খুব সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সেগুলো দেখা উচিত, যাতে করে আপনাদের দেখাতে পারি। তার জন্যই এখন আমরা যাচ্ছি কুয়াকাটার হিডেন প্লেসগুলোতে, যে প্লেসগুলোতে আপনাদের কেউ কখনো নিয়ে যাবে না বা কোনো ভিডিওতে আপনারা দেখেননি। এইসব প্লেস এখন আপনাদের আমরা দেখাবো। হঠাৎ করে ভাই বালির মধ্যে বাইক রাখার জন্য অভিনব একটা স্ট্যান্ড করলো। দেখতেই পাচ্ছেন বালির গর্ত করে বালির মধ্যে এখানে কিন্তু বাইকটা রাখা হয়েছে, এবং এখানে আমরা অনেকগুলো পিকচার তুলি এবং এখানে অনেকটা সময় কাটাই। এই জায়গাটা আসলেই অনেক ফটোজেনিক। আপনারা যারা কুয়াকাটায় আসবেন অনেকেই আপনাদের এই জায়গাটা ঘুরতে নিয়ে আসবে, কারণ এই জায়গাটা দেখতে পাচ্ছেন অনেক অনেক ঝুলনা আছে, এবং এখানে কিন্তু সারা দিন আপনারা এখানে ঝুলনা খেতে পারবেন মাত্র 20 টাকার বিনিময়ে। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ঝুলনা, এবং এখান থেকে একটা বালির ভাইব পাওয়া যায়। বালি মিন্স মালদ্বীপের কথা বলছি
আমি, এবং আপনারা যদি কখনো এই স্পটটাতে আসেন অবশ্যই আপনারা এই ফিলটা পাবেন, আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি। এবং এই জায়গাটায় শুয়ে যে কতটা শান্তি লাগছিল আমার আপনাদের কি বলবো, কি পরিমাণে যে বাতাস ছিল এখানে, এবং এখানে শুয়ে থাকতে মনে হচ্ছিল যে সারাদিনই আমি এখানে শুয়ে থাকি এবং দোল খাই। হঠাৎ করে চোখে পড়লো সাগর থেকে নৌকা পাড়ে নিয়ে আসার একটি দৃশ্য। দেখতেই পাচ্ছেন বড় বড় ট্রাক্টর দিয়ে চাকার মাধ্যমে কিন্তু নৌকাগুলো পাড়ে নিয়ে আসা হয়। এগুলা কিন্তু আগে হতো না, এগুলো আগে ঘোড়ার গাড়ি দিয়ে নিয়ে আসতো। বর্তমানে দেখতেই পাচ্ছেন যে এগুলো গাড়ির মাধ্যমে নিয়ে আসা হচ্ছে, এবং বর্তমানে সবই আপডেট হচ্ছে, তার আপডেটের ছোঁয়া কিন্তু এইগুলোতেও পড়েছে, আপনারা যেটা দেখতেই পাচ্ছেন। এবং এই স্থানটি আমার কাছে অনেক ভালো লাগছিল, এবং এই স্থানটিতে মনে হচ্ছিল যে আমি সারাদিনই বসে থাকি। তারপরও আমাদের বিভিন্ন স্পট ঘুরতে হবে, যেহেতু আমরা এই স্থানটি ত্যাগ করি। এবং এই স্থান থেকে এখন আমরা যাচ্ছি বর্তমানে কুয়াকাটার একটি হিডেন জেম স্থানে, যে স্থানটিতে আপনারা হয়তো অনেকেই যাননি কখনো, এবং কখনো দেখেননি এবং চেনেনও না। তো এই স্থানটিতে আপনাদের কেউ কখনো নিয়ে আসবে না, কোনো ট্যুরিস্ট গাইড বা ট্যুরিস্ট যাদের সাথে আপনারা বিভিন্ন স্থানে ঘুরবেন তারা কিন্তু আপনাদের এই স্থানটিতে কখনোই নিয়ে আসবে না। তো আপনারা যারা সিঙ্গেলি আসবেন আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই এই স্থানটি ঘুরে যেতে, আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো আমরা অলরেডি চলে আসছি কুয়াকাটার একটি হিডেন প্লেসে, যেখান থেকে একটি নদী কিন্তু ডাইরেক্টলি সমুদ্রে যাচ্ছে, এবং এখানে একটি পার্ক ছিল আগে, বর্তমানে পার্কটির অস্তিত্ব নাই, বাট এখানে একটা ঘাটলা রয়েছে এই নদীটার সাথে, যেখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ফিল পাওয়া যায়। এবং এই নদীটা ডিরেক্টলি কিন্তু দেখতেই পাচ্ছেন একদম সাগরে যেয়ে মিশছে, এবং এখান থেকে যে কত সুন্দর একটা ফিল পাওয়া যায় আপনাদের বলে বোঝানো যাবে না। আপনারা যারা এখানে আসবেন অবশ্যই এই স্পটটি ঘুরে যাবেন, আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি যে আপনাদের কতটা সুন্দর লাগবে এই স্থানটিতে বসে ছবি তুল বা কিছুক্ষণ সময় কাটাতে, যেটা আমার নিজের উপলব্ধি হয়েছে, যার কারণে আমি আপনাদের সাজেস্ট করলাম যে এই প্লেসটি অবশ্যই আপনারা ভিজিট করবেন, আপনাদের ভালো লাগবে। এবং আমার দেখা সব থেকে সুন্দর প্লেস কুয়াকাটার এই স্থানটি, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিকালের যে আবহাওয়াটা, আসলে এটা মুখে বলার কোনো ভাষা নেই আমার। আপনারা জাস্ট দেখেন আকাশের যে ভিউ, এবং সেই সাথে সাথে সমুদ্রের এবং বালিয়াড়ির যে ভিউটা, আসলে বাইক না নিয়ে আসলে সমুদ্রের বুকে আপনারা কখনোই এই ফিলটা নিতে পারবেন না। যদি আপনারা বাইক চালাতে পারেন তখনই এই ফিলটা নেওয়া সম্ভব, তাছাড়া কিন্তু এই ফিলটা কখনোই নেওয়া সম্ভব না। সাগরের যে বাতাস অর্থাৎ ফ্রেশ এয়ার এবং আকাশের যে মেঘ এবং চারিদিকের যে পরিবেশ, আসলে এটা আপনাদের বলে বোঝানো যাবে না যে কতটা ভালো লাগছিল এখানে বাইক চালিয়ে। মনে হচ্ছিল যে সারা জীবনে এখানে থেকে যাই। তো আমরা কিন্তু অলরেডি চলে আসছি মেইন বিচে, এবং মেইন বিচে এসে দেখে কিন্তু অনেক লোকজন রয়েছে, যেহেতু অনেক বিকাল লোকজন কিছুটা কম, সন্ধ্যার পরেই মেইনলি লোকজন বেশি হয় এবং সকালের দিকে বেশি থাকে। বিকালের দিকে কিন্তু এই স্পটগুলোতে লোকজন একটু কম থাকে, কারণ বিকালের দিকে বেশিরভাগ লোকজনই গোসল করে না, যার কারণে এখানে একটু লোকজন কম থাকে। তারপরেও দেখতে পাচ্ছেন অনেক অনেক রাইড, অনেক অনেক লোকজন কিন্তু বিকাল বেলাতে আসে। তো আমরা কিন্তু এখন পর্যন্ত এসে সমুদ্রে নামতে পারিনি, তো যার কারণে আমরা মনে করলাম যে অনেক অনেক ঘোরাঘুরি হয়েছে, এখন আমাদের সমুদ্রে নামার পালা। আমরা সমুদ্রে আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম এবং একটা সুন্দর চা খেলাম, এবং সুন্দর চা খেয়ে আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন সমুদ্রে গোসল করা। তো আমি ভাইকে বললাম যে ভাই চলো গোসল করি, তো ভাই বললো যে না আমি আজকে গোসল করবো না, আমি কালকে করবো, তুমি আজকে করো। তো আমি কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু দাঁড়ানোর কোনো টাইম নেই, আমি কিন্তু সোজা দৌড়। বিকালে সমুদ্রে ঝাপাঝাপি করে আমি হোটেল রুম থেকে চেঞ্জ করে সোজা চলে আসি মার্কেটে, অর্থাৎ কুয়াকাটার মেইন মার্কেটে, যেটা মেইন সমুদ্রের সি বিচের কাছেই একদম। এবং এখানে আপনারা সব ধরনের জিনিস পাবেন, অ্যাজ লাইক বিভিন্ন ধরনের অর্নামেন্টস, সামুদ্রিক অর্নামেন্টস, তারপরে শুটকি মাছ, তারপরে আচার, এছাড়া আরো অনেক অনেক কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। এবং মেইনলি সন্ধ্যার পরেই অনেক অনেক ভিড় হয় এখানে। সব হচ্ছে কি ঝিনুকে প্রাইস কত 100 ভাবা যায়। তো এখানে ইউনিক ইউনিক জিনিসপত্র পাওয়া গেলেও আপনাদের এটা মাথায় রাখতে হবে, এখানে কিন্তু অনেক চড়া মূল্যে এই দামগুলো নেওয়া হয়। তো আপনারা যারা এখান থেকে জিনিসপত্র কিনবেন, যে কোনো জিনিসই কিনতে পারেন, সেগুলো অবশ্যই বার্গেনিং করে কিনবেন, তাহলে আপনারা আশা করছি ঠকবেন না। বাট আপনারা যদি বার্গেনিং না করেন এবং যে দামটা চাইছে সেই দামটাই যদি দিয়ে দেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই ঠকে যাবেন, যেহেতু এখানে অনেক অনেক দাম নেওয়া হচ্ছে, আমি যেটা দেখতে পেলাম। তো মেইনলি আমরা রাতে সব স্টলগুলো ঘুরে ঘুরে দেখছি, শুটকি মার্কেট ঘুরতেছি, তারপরে অর্নামেন্ট মার্কেট ঘুরতেছি, চকলেট মার্কেট ঘুরতেছি, সবগুলো আর কি ঘুরে ঘুরে দেখছি, দামগুলো দেখতেছি কেমন কি নিচ্ছে। এবং অবশ্যই আমরা পরের দিন কেনাকাটা করব, কেনাকাটা করেই আমরা
ব্যাক করব। তো এখন আমরা এইখানের যে সবগুলো স্টল ছিল সবগুলোই মোটামুটি ঘোরা শেষ। তো এখন আমরা যাব কুয়াকাটার মেইন বর্তমানে আলোড়ন তোলা স্পট, সেটা হচ্ছে ফিশ মার্কেট। বর্তমানে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে রাতের বেলা ফিশ ফ্রাই থেকে শুরু করে এভরিথিং সবকিছুই পাওয়া যায় এবং সেই জায়গাটা অনেক জমজমাট। তো আমরা সেই দিকটাই যাওয়ার ট্রাই করব। এখন আমরা কুয়াকাটার নতুন ওয়াকওয়ে দিয়ে আগাচ্ছিলাম, দেখি এসে ওয়াকওয়েটা ভাঙা। তো ক্লিয়ার করার আমরা ওই পাশ থেকে ঘুরে নতুন যে ফিশ মার্কেটটা হয়েছে কুয়াকাটায় সেই ফিশ মার্কেটটায় চলে আসি এবং এই ফিশ মার্কেটটা বর্তমানে এতটাই বড় এবং এত পরিমাণে স্টল রয়েছে এখানে এবং প্রচুর পরিমাণে মানুষ। সারা মনে হচ্ছে যে কুয়াকাটার সব মানুষই এখানে চলে আসছে ফিশ মার্কেটে রাতে ফিশ ফ্রাই খেতে এবং সাথে বিভিন্ন রকমের পরোটা আরো অনেক কিছু এখানে মিলেছে। আপনারা যারা কুয়াকাটায় আসবেন অবশ্যই এখানে রাতে আসবেন, অনেক অনেক ফিশ পেয়ে যাবেন যেগুলো আপনারা ফ্রাই করে খেতে পারবেন এবং রান্না করেও খেতে পারবেন চাইলে। কত করে কাঁকড়া? 100 টাকা, 150 টাকা, 200 টাকা পিস। পিস। বাবা, এটা কি মাছ মামা? ছুরি? কাইটলা বলে, কাইটলা। তো কি বুঝলেন, এসব স্থানে সব মাছেরই দাম মোটামুটি বাজার থেকে অনেক বেশি এবং আপনারা যদি এগুলো খেতে চান অবশ্যই বেশি দাম দিয়ে আপনাদের খেতে হবে। তো আপনারা অবশ্যই এখানে খাবেন, কিন্তু অবশ্যই আপনারা বার্গেনিং করে তারপরে কেনাকাটা করবেন এবং খাবেন। তো আমরা এখানে ফার্স্ট টাইম অক্টোপাস ট্রাই করব আজকে। আমি অক্টোপাস ট্রাই করব ফার্স্ট টাইম। আমার সাথে যে ভাই এসেছে নীল ভাই, সে আগেও খেয়েছে, বাট আমি কিন্তু কখনোই আগে অক্টোপাস ট্রাই করিনি। আজকে আমার ফার্স্ট টাইম এবং আমি দেখবো যে অক্টোপাসটা খেতে কেমন লাগে। ও তো এক ঠ্যাং খাওয়া, একটু ভালো দেখে দাও। কত? কয় টাকা ধরছেন? সামুদ্রিক এই অক্টোপাস অনেকেই হয়তো টেস্ট করেছেন আগে বা অনেকেই হয়তো খান না কখনো বা খাননি। তো আপনাদের আমি বলবো যে আপনারা অবশ্যই যদি আপনাদের মনে চায় অবশ্যই ট্রাই করতে পারেন। আমার কাছে পার্সোনালি ফার্স্ট টাইম হিসেবে ভালোই লেগেছে। একটু কচকচ করলেও এখানে যে মশলাটা ব্যবহার করা হয়েছে তার কারণে কিন্তু স্বাদটা অনেক ভালো লেগেছে পরোটার সাথে। তো আপনারা চাইলে খেতে পারেন এখানে এসে, আমি আপনাদের সাজেস্ট করব। আপনারা যদি কেউ টেস্ট করতে চান অক্টোপাস অবশ্যই টেস্ট করতে পারেন। অর্ডার দিয়ে ফিশ মার্কেট ঠিক উপরে চলে আসি এবং এখান থেকেই কিন্তু সি বিচটা দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবং এখানে উপরে বসার জায়গাও করা হয়েছে ফিশ মার্কেটের পক্ষ থেকে, যাতে করে আমরা এই সমুদ্রের যে সুন্দর বাতাসটা নিতে পারি এবং উপরে বসেই খাওয়া দাওয়া করতে পারি। যার কারণে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যবস্থা করে রাখা হয়েছে বর্তমানে কুয়াকাটাতে। আমি যখন 2015 সালে আসছিলাম এই সমস্ত কিন্তু কিছুই ছিল না এবং খুবই সিমসাম ছিল এই জায়গাগুলো। বাট বর্তমানে কিন্তু কক্সবাজারের আদলে সম্পূর্ণরূপে তৈরি করা হচ্ছে কুয়াকাটা এবং আপনারা যারা কুয়াকাটা আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসুন দ্রুত, কারণ এই যে জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর করে ইউনিক করে তৈরি করা হয়েছে আপনাদের জন্যই এবং আপনারা আসলে অবশ্যই আমি আমার জায়গা থেকে বলতে পারি যে অবশ্যই আপনাদের ভালো লাগবে। ফার্স্ট টাইম অক্টোপাস ট্রাই করতেছি, দেখবো কেমন লাগে, অনেস্ট রিভিউ দেবো। একটু স্পঞ্জি বাট খেতে অনেক সুস্বাদু। এই জিনিসটার জন্য সুস্বাদু, এই মশলাটার জন্যই নাহলে এত সুস্বাদু হওয়ার কথা নাই জিনিস। একে সেই আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসি সি বিচের এখানে এবং আমরা বিচটা এখন এক্সপ্লোর করব। এই যে মার্কেটটা রয়েছে মার্কেটের সামনেই কিন্তু একটা বিচ রয়েছে এবং এখানেও কিন্তু অনেক লোকজন রয়েছে, যেহেতু রাতের বেলা এই জায়গাটা অনেক হাইপ ক্রিয়েট করছে বর্তমানে, যার কারণে এখানে প্রচুর পরিমাণে দোকানপাট এবং এখানে অনেক লোকজন রয়েছে এবং সবাই কিন্তু রাতের ফিলটা নিচ্ছে কুয়াকাটার এই স্থান থেকেই। তো আপনারা যারা আসবেন কুয়াকাটাতে অবশ্যই আমি আপনাদের সাজেস্ট করবো মেইন বিচেও থাকতে পারেন, আপনারা চাইলে এই দিকেও চলে আসতে পারেন। ফিশ মার্কেটের এইদিকে মেইনলি এইদিকেই সবাই থাকে, তো এখানে এসে আপনারা কিন্তু খুব এনজয় করতে পারবেন এবং রাতের যে ফ্রেশ এয়ারটা আমার কাছে খুবই ভালো লাগছিল। এবং অবশ্যই আপনারা এখান থেকে একটা চেয়ার নিতে পারেন, সেখানে শুতে পারলে তো আপনাদের কোনো কিছু বলার নেই আসলে আমার। তো এখানে চেয়ারগুলো মোটামুটি 20 থেকে 30 টাকা করে পার ঘন্টা করে নিতে পারে আপনাদের থেকে। তো আমার এখানে কিন্তু কোনো টাকাই লাগেনি, আমি জাস্ট এখানে শুয়েছিলাম প্রায় 1 ঘন্টা যাবত এবং কেউ এসে আমার কাছে কোনো টাকা পয়সা চায়নি। অনেক মজা করে দেন ফিশ মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি এবং বেরিয়ে আমরা চলে আসি মেইন বিচে।
মর্নিং এভরিওয়ান। আমরা কাল রাতে কুয়াকাটার সমুদ্রের গর্জন শুনতে শুনতে প্রায় অনেক রাত ছিলাম মেইন বিচে, এবং তখন তারপরে আমরা যাই হোটেলে, এবং হোটেলে যেই লম্বা একটা ঘুম দিয়ে দিই। এখন হচ্ছে সকাল, তো আমরা এখন আশেপাশের সাইট সিন করবো, যেগুলো আমরা এখন এক্সপ্লোর করতে পারিনি সেগুলো করে আজকেই আমরা চেক আউট করে নিব। চেক আউটের টাইম হচ্ছে আমাদের দুপুর 12টা। তো তার মধ্যেই আমরা অনেকগুলো স্পট ঘুরবো আজকে, যেগুলোতে আপনারা আগে কখনো হয়তো বা জাননি, এমন কিছু কিছু স্পট আমরা যাব এবং সেইগুলো এক্সপ্লোর করে দেন আমরা কিন্তু পুনরায় যশোরের উদ্দেশ্যে রওনা দিব। আমাদের আরো একদিন থাকার ইচ্ছা থাকলেও আমাদের কিছু কাজজনিত কারণে আমরা থাকতে পারছি না। হয়তোবা পরে কোনো একদিন আবার কুয়াকাটা আসবো, তখন আপনাদের আরো ভালো করে ঘুরিয়ে দেখানোর ট্রাই করতে পারি। বাট আজকে আপনাদের আরো কিছু জায়গা দেখাবো, যে জায়গাগুলো কিন্তু আপনারা অনেকেই জাননি, সেই জায়গাগুলো আজকে আমাদের অবশ্যই দেখাবো। আমরা যেদিকে যাচ্ছিলাম সেটা হচ্ছে কুয়াকাটার মেইন বিচ থেকে ডান দিকে ঝাউবনের দিকে। তো ঝাউবনের দিকে যেতে গিয়ে আমরা একটা প্রতিবন্ধকতার সম্মুখীন হই, সেখানে রাস্তার কাজ চলতেছে, যার কারণে কিন্তু আমরা যেতে পারিনি, এবং আমরা কিন্তু ব্যাক করতেছি আবার পুনরায়। এবং এখান থেকে ব্যাক করে আমরা কিন্তু যাব নতুন আরেকটা বিচে, যে বিচে কিন্তু সচরাচর কেউ যায় না, এবং সেই বিচটাও কিন্তু সম্পূর্ণরূপে খালি আছে। আপনারা যদি নতুন করে কেউ কুয়াকাটা যান, এই বিচটা খুব এক্সপ্লোর করতে পারবেন এবং এখানে অনেক অনেক টাইমও স্পেন্ড করতে পারবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন এটা কুয়াকাটার এমন একটি নির্জন বিচ, এখানে কিন্তু জেলে ছাড়া কোনো পর্যটকই আপনাদের চোখে পড়বে না সচরাচর। মেনলি কিছু কিছু পর্যটক চোখে পড়তে পারে যারা এখান থেকে বিভিন্ন স্পটে যায়, যেমন লাল কাঁকড়ার দ্বীপে যায়। এই সমস্ত দ্বীপে যারা যায় বা এই সমস্ত স্পটে যারা যায়, তারা এই পথ দিয়েই যায়, কিন্তু এই স্থানটিতে কিন্তু কেউ দাঁড়ায় না। এই স্থানটিগুলোতে যদি আপনারা দাঁড়াতে পারেন এবং কিছু টাইম যদি স্পেন্ড করতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। কারণ এই সমস্ত যে জায়গাগুলো, আসলে এই জায়গাগুলোই তো মেনলি আমরা এক্সপ্লোর করতে আসি। আমরা কিন্তু মেনলি বিভিন্ন যে স্পটগুলো আছে, এই স্পটগুলো কিন্তু সবাই যায় এবং অনেক হার্শ থাকে। সেই স্পটগুলোতে কিন্তু যে কিন্তু আমাদের যে মেনলি মেন্টালি যে স্যাটিসফ্যাকশন, সেটা কিন্তু আসে না। যার কারণে কিন্তু আমরা এই স্পটগুলোতে না ঘুরে আমাদের মতো করে যে স্পটগুলোতে গেলে আমাদের ভালো লাগবে বা যে স্পটগুলোতে কোলাহল কম, সেই স্পটগুলোতেই আমরা গিয়েছি এবার, এবং আপনাদেরও দেখানোর ট্রাই করেছি যে কোন স্পটগুলো ভালো এবং কোন স্পটগুলো অনেক কাম। তো আপনারাও চাইলে যে স্পটগুলো অনেক শান্ত থাকে, সেই স্পটগুলোতে আমরা যে স্পটগুলো আর কি দেখালাম, এই স্পটগুলো ঘুরে যেতে পারেন। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন যে নির্জন বীচটিতে শুধুমাত্র একটা টি স্টল আছে, এছাড়া কিন্তু কিছুই নাই। তো সকাল সকাল আমাদেরও টির জন্য খুবই মন খারাপ লাগছিল, আমরা টি খেতে পারিনি। তো আমরা এখানে চার অর্ডার দিয়ে দিলাম, এবং আপনারা জানেন যে এইদিকে চাগুলোতে কিন্তু লিকারগুলো সম্পূর্ণ চার মধ্যে দিয়ে দেওয়া হয়, চার পাতিগুলো। তারপর এখানে কিছু আমরা ফটো সেশন করি। ফটো সেশন করে আমরা পুনরায় চলে যাই আমাদের কেনাকাটার জন্য মার্কেটে। আজকে আমরা অনেক ফিশ কিনবো এবং অনেক চকলেট কিনবো, যেগুলো আমাদের বাসার জন্য নিয়ে যাব। আপনারা অবশ্যই এখানে আসলে কেনাকাটা করবেন। ফিশ মার্কেটে এসে হঠাৎ করে আমার সামনে একটা হিডেন রাস্তা পড়ে যায়, যে রাস্তা থেকে কিন্তু ডাইরেক্টলি সমুদ্রে যাওয়া যায়। এবং সকালের সমুদ্রটা আসলে আমরা কালকে তো দেখতে পাইনি, আজকে দেখে অনেক ভালো লাগছিল। এবং মেইন যে সমুদ্র বিচটা, এটাই হচ্ছে মেইন বিচ, এবং দেখতেই পাচ্ছেন যে কত কত লোকজন রয়েছে এখানে। আমরা যে বিচ থেকে কেবলটা ঘুরে আসলাম, সেই বিচে কিন্তু একটা কোনো লোক ছিল না, এবং মেইন বিচে দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক রয়েছে এখানে। তো আপনারা কোনটা চান, মেইন বিচে হাজার হাজার লোকের সাথে এখানে আনন্দ করতে চান, না একা নিজের মতো আনন্দ করতে চান? এটা আপনারা দুইটাই করতে পারবেন। আপনাদের যেটা ইচ্ছা সেটা আপনারা এখানে এসে অবশ্যই করতে পারবেন। এখন আমাদের কাজ হচ্ছে শুটকি মাছ কেনা। আমার মেইনলি শুটকি মাছ ভালো লাগে না, আমার যে ভাই আসছে আমার সাথে, নীল ভাই, তার অনেক অনেক শুটকি মাছ পছন্দ, যার কারণে সে কিন্তু প্রচুর পরিমাণে শুটকি মাছ কিনছে। এবং আমি এখান থেকে কিছু চকলেট কিনেছি, কিছু আচার কিনেছি, এবং সে শুটকি মাছ কিনেছে এবং কিছু চকলেট কিনেছে। তো আমি আপনাদের দেখাবো যে কোন কোন দোকান থেকে আপনারা চকলেট কিনতে পারবেন। আপনারা যে দোকানটি দেখতে পাচ্ছেন, আপনারা এই দোকানটিতে আসলে অবশ্যই কম দামে নিতে পারবেন। আমরা তার সাথে কথা বলেছি, সে সব থেকে কম দামেই দিচ্ছে এই মার্কেটে। অনেক অনেক মার্কেট খুঁজে, অনেক অনেক দোকান খুঁজে কিন্তু আমরা এই দোকানটি ফিক্স করছি, এবং এখান থেকে অনেক কেনাকাটা করেছি। আপনারা চাইলে এই দোকান থেকে কেনাকাটা করতে পারেন। তার ব্যবহারও খুব ভালো ছিল, এবং আশেপাশের যে ফিশ মার্কেটগুলো আছে তাদের ব্যবহারও খুব ভালো, এবং তাদের সাথে আমরা বার্গেনিং করেই অনেক অনেক মাছ কিন্তু কিনেছি এখান থেকে। তো আপনারা চাইলেও এখান থেকে কেনাকাটা করতে পারেন, বাট আপনাদের বার্গেনিং করেই কিনতে হবে, তাহলেই আপনারা লাভবান হবেন। টাকা সেভ করে, তারপরে শুটকি এগুলো কিনেছে মাছের বেশি, জন্য। এতে ফ্যাট কম, বিভিন্ন উপকার আছে এই মাছের। শুটকি মাছ ভাই ঝোল উঠেন না, জল ওটাই দিয়ে মুখ আপনার জল বেশি, আমরা 800 খাই, তাহলে 650। হ্যাঁ 650 আর 350। 300, হ্যাঁ 150, 200, 300। মাছ ভালো হয়েছে, আমার এটা থেকে ভালো হয়েছে।
দেখেন আমি এরকম শুটকি প্রেমী মানুষ আগে কখনোই দেখি নাই, ফার্স্ট টাইম। আমি জানতামও না যে সে এতটাই শুটকি প্রেমী। তো যাই হোক, আমরা কিন্তু হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি যশোরের উদ্দেশ্যে, যেহেতু অনেকটা দূর, প্রায় 300 কিলোমিটার, এবং আমাদের আসার দিনও অনেক কষ্ট হয়েছে। R15 আপনারা জানেন যে পিছনের সিটটা কিন্তু অনেকটা উঁচুতে, এবং আমাদের কিন্তু আগে কোনো এক্সপিরিয়েন্স ছিল না ডাবলে R15 নিয়ে এত দূরে জার্নি করার। তো আমরা বুঝতে পারছি যে কতটা কষ্ট হচ্ছে। তারপরেও যেহেতু আমাদের যেতে হবে, আমরা আর একদিন থাকলে এই কষ্টটা হয়তো বা হতো না। তারপরেও কিন্তু আমরা রওনা দিয়েছি এবং বরগুনা এসে দেখি একটা বাস খাদে পড়ে আছে, কিছুক্ষণ আগেই অ্যাক্সিডেন্ট করেছে। এটা বলে স্লিপ কেটে অ্যাক্সিডেন্ট করেছে, আই ডোন্ট নো, বাট আপনারা জাস্ট দেখেন যে কি অবস্থায় এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। এবং আপনারা যারা রোডে চলবেন, অবশ্যই আমি আপনাদের বারবার বলবো অনেক সেফটি করে চলবেন, তা না হলে কিন্তু এইভাবেই কিন্তু অ্যাক্সিডেন্ট হতে হবে। প্রতিনিয়ত প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে কিন্তু রোডে। ভাই ঘাসি কিরকম লাগতেছে সেম হোটেলের? খাসি আসলে আমাদের এলাকায় যেরকম ঝাল খেয়ে অভ্যস্ত, অত ঝাল না, এদের মতো সুন্দর, কিন্তু আমাদের এলাকার মতো অত টেস্টি না। আচ্ছা আচ্ছা, আমি নিশ্চয় হচ্ছে মুরগি ব্রয়লার, দেখা যাক কেমন লাগে। যেহেতু বৃষ্টি পড়ছে, যার কারণে কিন্তু আমি রোডের সেইভাবে ভিডিও করতে পারিনি আসার সময়, এবং আমরা সেম হোটেলেই খাওয়া দাওয়া করি, অর্থাৎ গৌর নদীতে, এবং এখানে দুপুরে খাওয়া দাওয়া মোটামুটি ভালোই লেগেছে। তো আমরা দেখতে পাচ্ছেন অলরেডি গোপালগঞ্জের ভিতর দিয়ে যাচ্ছি। তো অলমোস্ট আমরা ট্যুর শেষ করে ব্যাক করছি। খুবই টায়ার্ড দুই ভাই, আর এখন বাইক চালাইতে খুবই কষ্ট হচ্ছে। তা আমরা এই যে এই গোপালগঞ্জে একটু রেস্ট করছি, সুন্দর একটা নদীর পাড়ে দাঁড়ায় নদীর আবহাওয়াটা নিচ্ছি কিছুক্ষণ, আবার আমরা রওনা দেবো। গোপালগঞ্জ থেকে ট্রেনে আমরা চলে আসি মধুমতি বা কালনা সেতুতে। দেখতে পাচ্ছেন কোনো টোলে কোনো মানুষজন নেই, তাই আমরা ট্রেনে চলে যাচ্ছি। এবং মধুমতি সেতুটা বর্তমানে নড়াইল জেলার মধ্যে খুব সুন্দর একটা সেতু, এবং এই সেতুটা কিন্তু দেখতে হাজার হাজার মানুষজন আসে প্রতিনিয়ত। এবং এই সেতুটা দিয়ে কিন্তু আমরা অনেক দ্রুত চলে যাচ্ছি, কারণ আমাদের কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। এখনো আমরা প্রায় কালনাতে, এবং এখান থেকে আমাদের যশোরে যেতে হবে। তো এখান থেকে যশোর মোটামুটি দূরত্ব আছে, যার কারণে কিন্তু আমরা ট্রেনে যাচ্ছি। তো আমরা কালনা পার হয়ে হালকা একটা টি বিরতি দিলাম, এবং এখান থেকে টি খেয়ে আমরা আবার দিব টান, অর্থাৎ আমাদের সন্ধ্যার মধ্যেই পৌঁছাতে হবে। যেহেতু আমাদের গা হাত পা আসলে অনেক অনেক ব্যথা হয়ে গিয়েছে, 300 কিলোমিটার আপনারা বুঝতেই পারছেন। এই রোড দিয়ে আগের দিন আসছি আমরা এবং আজকে চলে যাচ্ছি। তো অলরেডি কিন্তু আমরা যশোরে চলে আসছি অনেক কষ্টের পরে। তো গাইস, ব্লগটি এখানেই র্যাপ আপ করছি। আমরা চলে আসছি যশোরে। তো অবশ্যই যদি ব্লগটি ভালো লাগে একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, এবং কমেন্টে জানাবেন ব্লগটি কেমন লাগলো। দেখা হচ্ছে সামনে কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।